কাহিনীর মায়াজগতে আপনাদের স্বাগত। কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে। থ্রিডি অডিওর সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এই যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি কাইন্ডলি ঘুরিয়ে নেবেন। নমস্কার, কাহিনীর মায়াজগৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাহিনীর মায়াজগতের আজকের নিবেদন প্রবীর রুইদাসের লেখা গল্প অক্ষম। এই গল্পটি আর 5টা গল্পের থেকে একটু আলাদা। গল্পটি শুনুন, আশা করি গল্পটি শুনলে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পটি একটু অন্য ধরনের গল্প, এক সংগ্রামী নারীর গল্প। বিজয়া ছিল একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। সে আর তার বাবা মা, এই নিয়ে ছিল বিজয়ার ছোট্ট সাজানো সংসার। সে কেবল পড়াশোনাতেই ভালো ছিল না, বরং গোটা ক্লাসের ছাত্রছাত্রীরাও তাকে খুব পছন্দ করত। সে ছিল তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাদের নয়নের মণি। বিজয়ার বাবা যদি কখনো তাকে আদর করে জিজ্ঞাসা করত, তুই কি নিবি বল মা, তখন বিজয়া মৃদু হেসে উত্তর দিত, আমার তো সবই আছে বাবা, আমার কিছুই চাই না, আমার শুধু তোমাদের ভালোবাসা চাই। এভাবেই হেসে খেলে আনন্দ করে তাদের দিন কেটে যাচ্ছিল। কিন্তু বিধাতা হয়তো সবার কপালে সবসময় সুখ লিখে দেন না। একদিন বিজয়া রেডি হয়ে স্কুলে যাচ্ছিল, ওর সঙ্গে ওর বাবাও ছিল। বিজয়ার বাবা তার জন্য কিছু জিনিস কিনতে রাস্তার অন্য পারের দোকানে গিয়েছিল এবং বিজয়া ঠিক রাস্তার উল্টো পারে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এমন সময় বিজয়ার বাবা তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি মা এটা নিবি? শুনতে পাচ্ছি না বাবা, দাঁড়াও আমি আসছি। এই সময় একটি গাড়ি দ্রুত বেগে বিজয়াকে ধাক্কা দেয়। বিজয়া শূন্যে উঠে রাস্তার এক ধারে ছিটকে পড়ে। তার এই অবস্থা দেখে রাস্তার ধারে থাকা কয়েকজন লোক, তার বাবা এবং সেই গাড়ির চালক সবাই মিলে তার কাছে ছুটে আসে। সবাই বিজয়ার কাছে পৌঁছে দেখে এখনো তার দেহে প্রাণ আছে। সবাই দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করে। এবং বিজয়াকে হসপিটালে ভর্তি করে। কিছুক্ষণ পর ডক্টর এসে গম্ভীর মুখে বলেন, আপনারা একদম ঠিক সময় মেয়েটিকে এখানে নিয়ে এসেছেন। আর হয়তো কিছু মিনিটসের লেট হলে এই মেয়েটি আজ আমাদের মাঝেই থাকতো না। যাই হোক, এখন আমাদের হাতে আর কিছুই নেই। আপনারা শুধু নিজের ওপর আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। এখন যদি কিছু করতে পারে তো তিনিই করবেন। ডক্টরের মুখ থেকে এই কথা শোনার পর বিজয়ার বাবা প্রচণ্ড ভেঙে পড়েন। কাঁপা কাঁপা গলায় অশ্রুরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, দেখুন ডাক্তারবাবু, এই কথাগুলো বলবেন না প্লিজ। আমি আর এই কথাগুলো সহ্য করতে পারছি না। আমি তোর মাকে কি জবাব দেব? ডাক্তারবাবু বিষণ্ণ মুখে বললেন, আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে আর করার মতো কিছুই নেই। এখন যদি কিছু করে তো ঈশ্বরই করতে পারে।
ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। রাত হলে বিজয়ার বাবা বিষণ্ণ মুখে বাড়ি ফিরে আসেন। তাকে এই অবস্থায় বাড়িতে ফিরতে দেখে বিজয়ার মা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, কি গো, এই তোমার বাড়ি ফেরার সময় হলো? আমাদের বিজয়া কোথায়? তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? তুমি চুপ করে আছো কেন? বলো, আমাদের বিজয়া কোথায়? দেখো, তোমাকে একটু শক্ত হতে হবে। বিজয়ার বাবার এই কথায় তার মা আরও বেশি অবাক হয়। বিস্মিত কণ্ঠে বিজয়ার মা তার বাবাকে প্রশ্ন করে, শক্ত হতে হবে মানে? আমাদের বিজয়া কোথায়? আসলে আমাদের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সে এখন হাসপাতালে ভর্তি আছে। নিজের স্বামীর মুখ থেকে এহেন কথা শোনার পর বিজয়ার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মৃদু আর্তনাদ করে জিজ্ঞাসা করে, অ্যাক্সিডেন্ট কি করে? এক্ষুনি আমাকে নিয়ে চলো ওর কাছে, তাড়াতাড়ি। হসপিটালে প্রবেশ করার সময় বিজয়ার মায়ের বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু এত কষ্ট সামলেও তিনি নিজের মেয়ের বেডের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, কেমন আছিস মা? তোর বাবা আর আমি চলে এসেছি। তোর মা কিচ্ছু হবে না। সেই সময় একটি নার্স তাদের কাছে এসে একটু বিরক্ত হয়ে বললেন, আরে এ কি, আপনারা এখন এখানে কেন? ডাক্তারবাবু দেখলে যে কেলেঙ্কারি হবে। বিজয়ার বাবা নার্সটিকে অনুনয়সূচক কণ্ঠে বলল, ওকে একটু থাকতে দিন দয়া করে। ও আমার মেয়েকে একটু দেখেই চলে যাবে। দেখুন, এটা সম্ভব নয়। আচ্ছা, আমাদের মাত্র 5 মিনিট থাকতে দিন, তারপর আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে, জাস্ট 5 মিনিট, তারপরে কিন্তু আপনাদের চলে যেতে হবে। কেবিন থেকে বেরিয়ে এসে বিজয়ার মা তার বাবাকে উদ্দেশ্য করে একটু বিষণ্ণ কণ্ঠে বলল, আমাদের বিজয়া ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? স্ত্রীকে উদ্বিগ্ন হতে দেখে বিজয়ার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার সুরে বলেন, আমি থাকতে আমাদের মেয়েটাকে কিচ্ছু হতে দেব না। তুমি শুধু একটু আমার উপর ভরসা রাখো। বিজয়ার মা এবং বাবা তাকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা করে। অবশেষে তাদের মিলিত প্রচেষ্টা, ভরসা এবং ভালোবাসায় বিজয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার পা দুটি চিরজীবনের মতো অকেজ হয়ে যায়। ডাক্তারবাবু বলেন, বিজয়া আর জীবনে কোনোদিনও হাঁটতে পারবে না। ডাক্তারের মুখ থেকে এই কথা শুনে বিজয়ার বাবার চোখ থেকে এক হতাশা ভরা অশ্রু ঝরে পড়ে। সে ভারাক্রান্ত হৃদয়ে বিজয়ার কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনে প্রবেশ করতেই বিজয়া তার বাবাকে উদ্দেশ্য করে হতাশা মিশ্রিত কণ্ঠে বলে, বাবা, তুমি এসছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম। কি হয়েছে মা? কিছু বলবি? বাবা, তুমি জানো
ডাক্তারবাবু বলেছে যে আমি আর কোনোদিনই হাঁটাচলা করতে পারবো না। কেন মা, আমি তো আছি। তোর হাঁটাচলা করার কি প্রয়োজন আছে? তোর যখন যা দরকার হবে আমি তোকে সব এনে দেব। আর তাছাড়া দেখ না, যারা হাঁটাচলা করে তাদের কতই না কাজ করতে হয়, কিন্তু আজকের পর থেকে তুই কিছুই করবি না। তুই শুধু বসে থাকবি আর নিজের পড়াশোনা করবি, আর তোর যখন যা লাগবে আমি তোকে এনে দেবো। তুই শুধু নিজের উপর একটু ভরসা রাখ, আমরা সবাই আছি তোর সঙ্গে। এই বলে বিজয়ার বাবা তাকে জলে ভরা 2 চোখ নিয়ে জড়িয়ে ধরে। কিছুদিন পর বিজয়াকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে বিজয়া বলে, বাবা, আমার আর ঘরে থাকতে ভালো লাগছে না, চলো না আমাকে আমার স্কুলে দিয়ে আসবে। ঠিক আছে মা, আমি তোকে কাল থেকে স্কুলে নিয়ে যাব। পরদিন বিজয়ার বাবা তাকে স্কুলে নিয়ে যায়। স্কুলে তার বন্ধুরা কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করে, আবার কেউ ভালো ব্যবহার করে। যেমন কেউ কেউ বলে, আমরা তো খেলা করতে পারি, তুই তো তাও পারিস না, তুই শুধু বসেই থাক। এইসব কথা শুনে বিজয়ার খারাপ লাগলেও সে তার বাবা মা কিংবা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কিছুই জানাতো না। স্কুলে তার দিন বেশ ভালোই কাটছিল। পড়াশোনায় ভালো হওয়ার দরুন সে প্রত্যেক বছর ফার্স্ট হচ্ছিল এবং ধীরে ধীরে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠছিল। এরপর সে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করে এবং ভর্তিও হয়ে যায়। এমন করেই বিজয়ার সময়গুলো কেটে যাচ্ছিল। ভাগ্যদেবীও হয়তো বিজয়ার ওপর খুব প্রসন্ন ছিলেন, তাই একটা বড় জায়গা থেকে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তাব আসে বিজয়ার কাছে। এরপর সে তার বাবাকে নিয়ে সেখানে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর বিজয়া লক্ষ্য করে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের মধ্যেই একজন বলে ওঠেন, এ কি, আপনি এখানে? এটা তো একটা ইন্টারভিউর রুম, আপনি এখানে কি করছেন? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর আপনারাই তো আমায় মেসেজ করে ডেকেছিলেন। আপনি ভুল জায়গায় চলে এসেছেন। কাইন্ডলি যদি এখান থেকে চলে যেতেন তাহলে আমরা খুব খুশি হব। প্লিজ এখান থেকে চলে যান। আপনারা আমাকে এভাবে বলতে পারেন না, আমার সাথে আমার ডকুমেন্টস আছে, আপনারা সেগুলো দেখুন। কই দেখি আপনার সার্টিফিকেটটা। তখন বিজয়া তার ব্যাগ থেকে সার্টিফিকেট এবং ব্যাংক সার্টিফিকেট বার করে দেখায়। সার্টিফিকেটগুলি দেখতে দেখতে তাদের মুখে একটা অবিশ্বাসের রেখা ফুটে ওঠে এবং তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মতেই বিজয়াকে সেখানে চাকরি করতে দেওয়া হবে না। সেই কারণে তারা এমন সব প্রশ্ন করে যার উত্তর বিজয়া দিতে পারে না। বিজয়া হতাশভাবে ওয়েটিং রুমে বসেছিল, কিন্তু সে দেখল তাদের মধ্যেই একজনকে সিলেক্ট করা হয়েছে। তখন বিজয়া আর থাকতে না পেরে বলে ওঠে, ওর আমার থেকে কম র্যাঙ্ক, ও চাকরিটা পায় কি করে? তাছাড়া আমার ওর থেকে ভালো পারফরমেন্স আছে। তখন ওদের মধ্যে একজন একটু বাঁকা হেসে বলে ওঠে, দেখুন ম্যাডাম, আপনাকে কিছু কোশ্চেন করা হয়েছিল, আপনি তার অ্যান্সার দিতে পারেননি, তাই আপনাকে নেওয়া হয়নি, দ্যাটস ইট।
এই ঘটনার ফলে বিজয়ার মনে এক অদম্য জেদের সৃষ্টি হয়। সে মনে মনে ভাবে তাকে কিছু একটা করতেই হবে। এরপর সে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর বিজয়া আরেকটা বড় অফিসে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সেখানেও তাকে তার অক্ষমতার জন্য বাদ দেওয়া হয়। বিজয়া বুঝতে পারল এরকম ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হবে না। সে মনে মনে ভাবল, আমাদের মতো যারা প্রতিবন্ধী তারা হয়তো কোনো দিনই চাকরি পায় না, হয়তো আমাদের প্রতিবন্ধকতার জন্য বা কিছু মানুষের ভুল সিদ্ধান্তের জন্য। সেই সময় বিজয়ের সঙ্গে তার ছোটবেলার অত্যন্ত প্রিয় একজন শিক্ষিকা শ্রাবণী ব্যানার্জি দেখা হলো। তাকে দেখে বিজয়া আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। চোখ ভরা অশ্রু নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বিজয়া বলল, ম্যাম, আপনি তো ছোটবেলায় আমায় বলেছিলেন কোনো কিছুতে হার মানবি না, কিন্তু এখন যা আমার অবস্থা, আমায় তো সমাজই হার মানতে বাধ্য করছে। এখনই যদি হার মানিস তাহলে পরবর্তীকালে কি করবি? এখনো তো পুরো জীবনটা পড়ে আছে। চোখের জল মোছ, আর কাঁদিস না। কি হয়েছে বল। বিজয়া তার ম্যামকে সবটা খুলে বলে। সব শুনে শ্রাবণী দেবী বলেন, শুধুমাত্র এই কারণের জন্য কাঁদছিস? শোন, এই কথাটা মনে রাখিস, কেউ যদি তোর পাশে না থাকে, তুই আমাকে সব সময় তোর পাশে পাবি। আচ্ছা বেশ, এরপর যেদিন ইন্টারভিউ দিতে যাবি আমাকে বলবি, আমি তোর সঙ্গে যাব। এবার বিজয়ার সাথে তার বাবা ছিলেন না, ছিলেন তার শিক্ষিকা শ্রাবণী ব্যানার্জি। বিজয়ার নাম ডাকা হলে সে ইন্টারভিউ রুমের ভেতর চলে যায়। শ্রাবণী ম্যাম কাঁচের দরজার বাইরে দিয়ে সবই লক্ষ্য করেন। তিনি দেখেন বিজয়াকে ইন্টারভিউ রুমের ভেতরে থাকা লোকগুলি প্রশ্ন করছে। তিনি আরও লক্ষ্য করেন বিজয়ার চোখে জল। সে বারবার তার দিকেই তাকাচ্ছে। শ্রাবণী ম্যাম বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই তিনি ইন্টারভিউ রুমের কাঁচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন এবং ইন্টারভিউয়ারদের বলে, সরি স্যার, আমি একটু ডিস্টার্ব করলাম। কি হয়েছে বিজয়া? তুমি কাঁদছো কেন? বিজয়া নিরুত্তর থাকে। এরপর শ্রাবণী ম্যাম দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, যে প্রশ্নগুলো করা উচিত কাইন্ডলি স্যার সেই প্রশ্নগুলোই করুন। আপনারা তো ওর সার্টিফিকেট দেখেছেন, কোনো সমস্যা তো নেই। আসলে আপনাদের উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা আপনাদের অফিসে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে নিতে চান না, কি তাই তো? শ্রাবণী ম্যামের কথা শুনে ইন্টারভিউয়াররা গভীর আলোচনায় মগ্ন হয়ে যায়। এবার ইন্টারভিউয়ারদের মধ্যে একজন বলে ওঠেন, ঠিক আছে, আপনারা তাহলে ওয়েটিং রুমে বসুন, আমরা দেখছি কি করা যায়। এরপর শ্রাবণী ম্যাম বিজয়াকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স হয়, আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছেন বিজয়া চট্টোপাধ্যায়। কংগ্রাচুলেশন বিজয়া, অনেক অনেক কংগ্রাচুলেশন। আমরা আশা করব যে তোমার এই জার্নিটি
আমাদের সঙ্গে অনেক অনেক ভালো কাটবে। ধন্যবাদ। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। অবশেষে বিজয়া একটা ভালো জায়গায় চাকরি পেল। সে খুব সৎভাবেই চাকরির দায়িত্ব পালন করছিল। বিজয়ার কাজে খুশি হয়ে তাদের অফিসের বস তাকে একদিন তার কেবিনে ডাকলেন এবং প্রশংসা করার ভঙ্গিতে বললেন, মিস বিজয়া, আপনি তো খুব সুন্দর কাজ করছেন। আমরা প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো কাজটি পারবেন না, তাই আর কি আপনাকে রিজেক্ট করার কথা আমরা ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি আপনি খুব সুন্দর কাজ করছেন। আপনার জন্য একটি গুড নিউজ আছে, আর গুড নিউজটি হলো আমরা আপনাকে প্রমোশন দিয়েছি। এ নিন আপনার প্রমোশন লেটার। থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য। নিজের বসের মুখ থেকে এই কথা শুনে বিজয়া প্রচুর আনন্দিত হয়। এরপর অফিস ছুটি হলে বিজয়া বাড়িতে গিয়ে তার বাবা মাকে মিষ্টিমুখ করায়। অবশেষে সে ফোন করে তার প্রিয় শিক্ষিকা শ্রাবণী ম্যামকে। ফোন রিসিভ করে শ্রাবণী ম্যাম বলেন, কিরে, তুই কেমন আছিস? ম্যাম, আমি ভালো আছি। আর একটা খুশির খবর আছে, আমি প্রমোশন পেয়েছি। বাহ, এটা তো খুব ভালো খবর রে। তাহলে তোর কাছ থেকে একদিন আমার খাওয়া দাওয়া পাওনা রইল। শোন, একটা কথা ছিল তোর সঙ্গে। আমাদের এই রাজ্যে একটা প্রতিযোগিতা হবে, তুই কি সেখানে অংশগ্রহণ করবি? কিসের প্রতিযোগিতা ম্যাম? তখন শ্রাবণী ম্যাম তাকে জানান আর কিছুদিন পরেই একটা সাঁতারের প্রতিযোগিতা আছে। ম্যামের মুখ থেকে এই কথা শুনে বিজয়া প্রচুর আনন্দিত হয়। উৎসাহিত হয়ে সে বলে, হ্যাঁ ম্যাম, আমি অবশ্যই আসব। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে তোর সঙ্গে। আমি তোকে কাল তোর অফিস থেকে পিক আপ করে নেব। পরদিন শ্রাবণী ম্যাম বিজয়াকে তার অফিস থেকে পিক আপ করে নেন। রাস্তায় যেতে যেতে শ্রাবণী ম্যাম বলেন, কিরে, কি এত চিন্তা করছিস? না না, কিছু না। আসলে আমি ভাবছি যে আমি সিলেক্ট হব তো। আরে, এত চিন্তা করিস না। চিন্তা করলে ব্রেনের উপর চাপ পড়বে। তুই শুধু নিজের উপর বিশ্বাস রাখ আর ভাব, তোর মতো মেয়েরা চাইলে সব করতে পারে। কথা বলতে বলতে শ্রাবণী ম্যামের গাড়ি এসে থামলো একটা বিরাট অফিসের সামনে। শ্রাবণী ম্যামকে দেখে অফিসের স্টাফ বলে উঠলেন, এ কি শ্রাবণী ম্যাডাম, আপনি এখানে? আসলে আমি চাই যে বিজয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। আমি আপনাকে এমন একজনের সঙ্গে যোগাযোগ করে দিতে পারি যে বিজয়াকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে সাহায্য করতে পারে। এরপর সেই স্টাফটি বিজয়াকে এবং শ্রাবণী ম্যামকে একটি কেবিনে নিয়ে গেলেন। সেখানে ছিলেন একটি অফিসার যার নাম শুভ্র রায়চৌধুরী। ইয়েস, কাম ইন প্লিজ। তুই দাঁড়া, আমি বলছি। আসলে আমার ছাত্রীর নাম বিজয়া। আমি চাই এবং ও চায় এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আর ইউ সিরিয়াস? এটা সম্ভব নয়।
আমরা যারা প্রতিবন্ধী তাদের নিয়েই কম্পিটিশনটা করছি, কিন্তু ওর মতো কেউ এতটাও প্রতিবন্ধী নয়। ও তো একদমই হাঁটাচলা করতে পারে না, কীভাবে সাঁতার কাটবে ও? প্লিজ একটা সুযোগ দিন, দেখুন না ও পারে কি না। আচ্ছা বেশ, কালকে আমি ওকে এক জায়গায় ডাকবো, ওকে বলবেন সেখানে যেন আমাকে সাঁতার কেটে দেখায়, তাহলে আমি বিশ্বাস করব যে হ্যাঁ সত্যি সাঁতার কাটতে পারে। ঠিক আছে, আসুন, কোথা কোথা থেকে চলে আসে সব অসহ্য। পরদিন শ্রাবণী ম্যাম বিজয়াকে নিয়ে শুভ্র রায়চৌধুরীর দেওয়ার ঠিকানায় পৌঁছায়। বাহ, আপনারা এসেছেন? আমি তো ভাবলাম আপনারা আসবেন না বোধহয়, সাঁতার কাটার ভয়। সেটা আপনার মনের ভুল, ডান দিকে একবার তাকিয়ে দেখুন। ডান দিকে মাথা ঘোরাতেই শুভ্র রায়চৌধুরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছি সে? যে মেয়েটি অক্ষম, সে এত সুন্দর করে সাঁতার কাটে কি করে? অবাক হয়ে সে শ্রাবণী ম্যামকে বলে, এটা তো অবিশ্বাস্য ঘটনা। দেখুন ম্যাম, ওকে জেলার থেকে কেউ আটকাতে পারবে না, আমি সে ব্যবস্থা করব, কিন্তু এর বিনিময়ে আমার কিছু উপহার চাই কি না? দেখুন ম্যাম, এখন তো আর কিছু ফ্রিতে হয় না। যারা উপরের টেবিলে থাকে তাদের টেবিলে অন্তত কিছু রাখতে হয়। আপনি যদি রাখেন তাহলে আমি সে ব্যবস্থা করে দেবো যাতে ওকে এই কম্পিটিশন থেকে কেউ হারাতে পারবে না। এটা আপনার কাছে আমার প্রমিস ম্যাম। আমার কাছে আপনাকে দেওয়ার একটাই উপহার আছে, নেবেন? নিশ্চয়ই, আপনি দিলে আমি কেন নেব না। আপনার লজ্জা করে না? একজন স্টুডেন্টকে প্রতিযোগিতায় নামাবেন, তার জন্য আপনাদের ঘুষ থুরি উপহার চাই। কাজটা আপনি ঠিক করলেন না ম্যাডাম। এবারের ফল আপনি এবং বিজয়া দুজনকেই ভুগতে হবে। এবার আমিও দেখব বিজয়া কিভাবে কম্পিটিশন অ্যাটেন্ড করে এবং প্রাইজ নেয়। আরে প্রাইজ নেওয়া তো দূরের কথা, ও যদি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে তাহলে আমার নামও শুভ্র রায়চৌধুরী নয়, নামও শুভ্র রায়চৌধুরী নয়, নামও শুভ্র রায়চৌধুরী। এরপর তিনি বিজয়াকে নিয়ে সেই স্থান থেকে বেরিয়ে আসেন। শ্রাবণী ম্যাম দীপিকা ম্যামের সঙ্গে যোগাযোগ করেন এবং দীপিকা ম্যাম নিশ্চিত করেন যে বিজয়াকে সেই কম্পিটিশনে আনা হবে। এরপর দীপিকা ম্যামের কাছে শুভ্র রায়চৌধুরীর কল এলো। ফোন তুলতেই ওপার থেকে শুভ্র রায়চৌধুরী বলে উঠল, আপনি যে বিজয় নামের মেয়েটাকে কম্পিটিশনে ঢুকিয়েছেন, আপনি কি একবার আমাকে জিজ্ঞেস করেছেন? আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা ভালোর জন্যই নিয়েছি। আমি যখন এই দায়িত্বে আছি তখন আমাকেই বুঝতে দিন। আপনি না মাথা ঘামালেও চলে যাবে। কম্পিটিশনের দিন সকাল সকাল উঠে কম্পিটিশনে যাওয়ার আগে বিজয়া তার বাবা মাকে প্রণাম করল। দীপিকা ম্যামের নির্দেশে কম্পিটিশন শুরু হলো। শুভ্র রায়চৌধুরী প্রচুর চেষ্টা করলেন যাতে বিজয়া কম্পিটিশনে অংশগ্রহণ না করতে পারে, কিন্তু অবশেষে বিজয়া কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং ফার্স্ট হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বিজয়াকে পুরস্কার দিলেন। বিজয়া মাইকের সামনে এসে বলল, আমরা প্রতিবন্ধী, কিন্তু আমরা
অক্ষম নই। আমরাও চেষ্টা করলে অনেক কিছু করে দেখাতে পারি। শুধুমাত্র মনের জোর আর সাহস, এই দুটোই দরকার। আমি বলবো, আমি অনেক ভাগ্য করে শ্রাবণী ম্যামের মতো একজন শিক্ষিকাকে পেয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই রকম শিক্ষিকা যেন প্রতিটা দেশে, প্রতিটা রাজ্যে, প্রতিটা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই রকম শিক্ষিকারাই আমাদের জীবনের চলার পথে সাহায্য করবেন। ধন্যবাদ। বিজয়ার মতন মেয়েদের জানাই শতকোটি প্রণাম, যারা শত প্রতিবন্ধকতা থাকার সত্ত্বেও সমাজকে এগিয়ে নিয়ে চলেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রবীর রুইদাসের লেখা গল্প অক্ষম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।